পুলিশের সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাদের ইট পাটকেল ছোড়া গুলি ছোড়া হচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গুলি ছোড়া হচ্ছে, ছাত্রদের উদ্দেশ্য করে গুলি ছুটছে, ছাত্রদের উদ্দেশ্য করে এই মুহূর্তে এরপরে গুলি ছোড়া হচ্ছে। সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিতে রাজু ভাস্কর্যের সামনে সারা রাত অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকের এই নতুন সরকারকে বিভিন্ন ধরনের চক্রান্তে ফেলানোর জন্য তারা দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আনসারদের গোপন তথ্য কিন্তু ফাঁস হয়ে গিয়েছে এবং সেনা প্রধান কিন্তু রেগে নতুন একটি পদক্ষেপ নিয়েছে। কি সে পদক্ষেপ? আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওটা দেখতে চলেছেন ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে কড়া একটি ভাষণ দিয়েছে। সেই ভাষণটি কি হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে দেখানো হবে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে চলুন আমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। পুলিশের সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাদের ইট পাটকেল ছোড়া গুলি ছোড়া হচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গুলি ছোড়া হচ্ছে, ছাত্রদের উদ্দেশ্য করে গুলি ছুটছে, ছাত্রদের উদ্দেশ্য করে এই মুহূর্তে এরপরে গুলি ছোড়া হচ্ছে। দর্শক, আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি একের পর এক গুলি ছোড়া হচ্ছে এই মুহূর্তে, একের পর এক গুলি ছোড়া হচ্ছে। সচিবালয়ের সামনে থেকে ছাত্রদের উদ্দেশ্য করে গুলি ছুটছে এই মুহূর্তে। ফাঁকা গুলি ছাত্রদের উদ্দেশ্য করে ফাঁকা গুলি ছাড়া হচ্ছে, সাউন্ড গ্রেনেড ছাড়ছে এই মুহূর্তে। বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত। কি অবস্থা ভাই? ওইদিকে আমাদের স্টুডেন্টদেরকে গুলি করতেছে ভাইয়া, আমাদের উপরে তার পাল্টা নিক্ষেপ করতেছে। আমরা আজ সকাল থেকে রাত পর্যন্ত নিরলস ভাবে আবারও কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড এবং পাকা গুলি ছোড়া হচ্ছে ছাত্রদের উদ্দেশ্য করে। বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। অনেকের হাতে গুলি পায়ে গুলি লাগছে। আমরা একটা দুঃখ প্রকাশ করতেছি। আমাদের এই দেশকে আবারও বাঁচাইতে হবে, যে কোনো মূল্যে বাঁচাইতে হবে। আমরা চাই না সরকারের কাছে, আমরা চাই দেশকে বাঁচাতে। আবার লাঠি লাগছি, নাকি আবার রোধ করবো সবাই সরকারে। আমরা চাই না এই লাঠি পূর্ণাঙ্গ দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের এই লাঠি হাতে থাকবে, এই আন্দোলন চলবে। সারাদিন আপনারা জানেন বন্যা দুর্গত এলাকায় আমি এবং আমার টিম আপনাদের সকলের সহযোগিতায় ব্যস্ত থাকার কারণে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি বলার সুযোগ পাইনি। যখন রেস্ট নিতে এসেছি, ইন্টারনেটে সংযুক্ত হয়েছি, তখনই দেখতে পেয়েছি যে বাংলাদেশের একটি কুচক্রী মহলকে ব্যবহার করে বর্তমান এই যে বিপ্লব, এই বিপ্লবকে পর্যবেসিত করতে চায়, ঠেকাতে চায়, বন্ধ করতে চায়। আর্জেন্ট মনে করে আগামীকালকেও বন্যা দুর্গত এলাকায় ব্যস্ত থাকবো। এই বিষয়টি আর কোনো অবস্থায় দেরি করার সুযোগ নেই, রাতেই কথা বলা দরকার, তাই এখন আপনাদের সামনে উপস্থিত। আপনারা জানেন এই সরকার একটি বিপ্লবী সরকার, যারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ছাত্র জনতার প্রতিষ্ঠিত এই সরকার মূলত একটি বৈষম্য বিরোধী স্লোগানকে সামনে নিয়ে সমাজ বিনির্মাণের জন্য তারা প্রতিষ্ঠিত হয়েছে। কারো কাছে পাও ধরে হাত ধরে টেন্ডারবাজি করে কোনো ধরনের অসঙ্গতি করে তারা এখানে ক্ষমতায় বসে নাই, কারো পা চেটে এখানে কেউ ক্ষমতায় বসে নাই। তারা এখানে ক্ষমতায় বসেছে বাংলাদেশ বাস্তব চিত্র, বাস্তব যে চিন্তা চেতনা দর্শন, সেই জিনিসগুলোকে তারা বাস্তবায়নের জন্য এখানে তারা এই আন্দোলন সংগ্রাম করেছে এবং বাংলাদেশের মানুষের বৈষম্যহীন একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা আজকের এখানে এই মুহূর্তে এই সরকার ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন আজকের এই সরকারের কুচক্রী মহল, তারা আওয়ামী লীগের সরকারি মহল, তারা আজকের এই নতুন সরকারকে বিভিন্ন ধরনের চক্রান্তে ফেলানোর জন্য তারা দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। হঠাৎ করে তারা আনসার এবং গত প্রায় 2 সপ্তাহ পর্যন্ত দেখেছেন সকাল সন্ধ্যা বিভিন্ন ধরনের ভিখারিরা এক এক জায়গায় এক এক ধরনের আন্দোলন করে। গত প্রায় পর্যন্ত কারো কোনো আন্দোলন নাই। বাংলাদেশে চলছে এই মুহূর্তে মানুষের খাবার নাই,
জনগণ এখন বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন অবস্থায় রয়েছে, তখন তারা আজকের গণভবন তথা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভবন রয়েছে তার সামনে এসে তারা সেখানে আলটিমেটাম দিচ্ছে। মূলত আমি বারবার বলেছি এই সকল গত সরকারের তথা পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের বানানো কিছু আলটিমেটাম, তারা মূলত আলটিমেটাম দিয়ে একটি দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। দেখেন, আনসারের মতো লোকেরা যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা, এই মুহূর্তে যারা দেশকে স্বাধীন করেছে, সেই দেশকে স্বাধীন করা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে জিম্মি করতে পারে, এটা ভাবা যায় কোনোদিন? চিন্তার জগতে আনা যায়? তাহলে করছে কেন? করছে এজন্যই আপনি ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র চালাবেন, এটা এত সহজ নয়। আপনি আওয়ামী লীগের সাথে অন্ততপক্ষে আওয়ামী লীগকে দিয়ে রাষ্ট্র চালাবেন, বৈষম্য বিরোধী যাই করেন না কেন, আন্দোলন করবেন আর যাই করবেন, আওয়ামী লীগকে রেখে কিছু করবেন, সেই চিন্তা কোনোদিন বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবেন না। আমি সবসময় বলি, আওয়ামী লীগের সরকারে থাকলেও তারা বাংলাদেশের চরম শত্রু, তারা সরকারের বাহিরে থাকলেও তারা চরম শত্রু, তারা কখনোই দেশপ্রেমিক নয়, তারা কখনোই বাংলাদেশের কেউ নয়। গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ চরমভাবে এই দেশের প্রত্যেকটি খাতকে এমনভাবে দলীয়করণ করেছে যেখানে আপনার বর্তমান দেশপ্রেমিক কোনো মানুষের স্থান নেই সমগ্র জায়গায়। আপনি যদি বাংলাদেশের আনসার বলেন, বাংলাদেশের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বলেন, সবগুলো টাটকা আওয়ামী লীগের দালাল। এইগুলোকে এখন আবার কিছু কিছু দলীয় লোকেরাও প্রশ্রয় দিচ্ছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও হুঁশিয়ার করে বলতে চাই, আপনি আমার দলের হতে পারেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত গিয়েছি এবং বিভিন্ন জায়গায় যে সকল সংবাদ শুনছি সেটা অশনি সংকেত। আওয়ামী লীগের চোরেরা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের পাচারকারীরা আজকের এই দলের মধ্যে নতুন করে যুক্ত হয়ে তারপরে একাকার হয়ে যেতে চান, যেটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে আওয়ামী লীগকে বিশ্বাস করে কেউ যদি স্থান, তাহলে সেই দেশ থাকবে। আজকের আনসারের কথা প্রসঙ্গে এটা আমি বলে রাখলাম এজন্যই, কারণ আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমাকে জানতে হবে যে কোথায় আজকের ফ্যাক্ট, বাংলাদেশের কোন জায়গায় সমস্যা। এতদিন পর্যন্ত যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তারাই যদি বৈঠার হাল দিয়ে বসে থাকে, তাহলে বাংলাদেশে আপনি সুন্দর অবস্থা কায়েম করবেন কিভাবে? এই সব টাউটগুলোকে বের করে দিতে হবে। যে কোনো রাজনৈতিক দলের মধ্যে গুপ্তচর আওয়ামী লীগগুলোকে বের করে দিতে হবে। যদি সেটা না দেন, সারা বাংলাদেশের শিক্ষার্থী, সাধারণ জনগণরা আপনাদেরকেও আওয়ামী লীগের কাতারে উপস্থাপিত করবে। সেটা যদি আপনি জামাত ইসলামেরও হন, চরমনার পিসেরও হন, অথবা সুফি সাধক হন, আর তাবলিগ হন, আর বিএনপি হন, কেউ কিন্তু ক্ষমা পাবেন না। এই বাংলাদেশটা আপনাদের একক কোনো পরিচালনার জন্য কেউ এই দেশটাকে স্বাধীন করে নাই। স্বাধীন করেছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক, সামাজিক, বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, সমগ্র ধরনের ছাত্ররা মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে স্বাধীন করেছে। এই দেশের নাম এই নয় যে আওয়ামী লীগের গুপ্তচরেরা এখনো বাংলাদেশে থাকবে। যে কথায় আমি কথা বলতে চাই সেটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্ররা আজকের এই বন্যা দুর্গতদের জন্য যখন পাশে দাঁড়াচ্ছে, যখন তারা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, যখন তারা পুলিশের পরিবর্তে গত প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত খেয়ে না খেয়ে ডাকা পাহারা, একটা দেশপ্রেমিক নাগরিকদেরকে যখন আনসারদের স্যালুট করার কথা, তারা তখন সচিবালয়ে ঘেরাও করে। কত বড় দুঃসাহস! এইগুলো হচ্ছে সব দালাল। এই যারা যারা দালাল রয়েছে, প্রত্যেককে শুধু চাকরি থেকে ইমপিচমেন্ট করলে হবে না, কারণ আপনি চাকরি থেকে বাদ দিবেন, চায়ের দোকানে গিয়ে আপনার সরকারের পাইন মারার জন্য, পিছনে ক্ষতি করার জন্য যা যা দরকার সব করবে। এগুলোকে সবগুলোকে ধরে ধরে জেলের মধ্যে আয়না করে বন্দি করে তারপরে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে এই প্রশাসনকে নতুন করা হবে। এই কথা আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হতে পারে যে এটা আসলে কি সম্ভব? এটাই করতে হবে। যদি সেটা করতে না পারেন, তাহলে আপনাদের এই বিপ্লব সত্যিকার যে উদ্দেশ্যে হয়েছে সেই উদ্দেশ্যে সাধিত হবে না, বাস্তবায়ন হবে না। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি সবসময় কথাবার্তা ডাইরেক্ট, ওই পেঁচিয়ে গুছিয়ে সামনে পিছনে গিয়ার মেরে কথা বলতে অপছন্দ করি বিধায় আজ আপনাদের কাছে এই কথা বললাম। আমি অত্যন্ত ব্যস্ত, আমি ফেনীতে বসে আপনাদের সামনে আজকের এই মানুষদের ব্যস্ততার কারণে আজকে কথা। কিন্তু যখন আমি দেখছি যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আজকে তাদের উপরে বসে আজকের আনসার, পুলিশ, তারা আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তথা আজকের ওয়াকারুজ্জামান সাহেবদের চালনায় পরিচালিত এই সরকারকে আজকের ব্যর্থতায় পর্যবেসিত করতে চাবে কিছু আওয়ামী লীগের দালাল, তখন কথা না বলে আর পারছি না। ইমিডিয়েট আমি অনুরোধ করব, আমি তো অতিরিক্ত বলতে গেলে খুবই অশনি সংকেত। আর ইউ রেডি? আপনি অডিয়েন্স না, তবে আপনি যদি সেই অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আপনার জন্য খারাপ সংবাদ আছে। মানে এই ঘটনাগুলোর পরে সমগ্র জাতির মধ্যে কি রিয়াকশন হবে, মাঝখানে যে জিনিসটা থাইমা গেছিল সেটা আবার উঠতে পারে, কোনটা বোঝেন নাই। তবে এই খেলা অতীতেও ঘটছে। অতীতে যখন এই ঘটনাগুলো একটা রাজনৈতিক সরকার করতো, স্বাভাবিকভাবে আমজনতার মনে হইতো আর কিসের প্রতিশোধের লেগে করে, এটা বোঝো না। আওয়ামী লীগ এটা বিএনপি করে, বিএনপিটা আওয়ামী লীগে করে, মানে এগুলো জাস্ট কথার জন্য কথা। বাট রাইট নাও ডক্টর ইউনূসের সরকার যখন যে কোনো কাজ করছে, এটাতে কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষের, যারা একদম কঠিন আওয়ামী লীগ আগে পিছিয়ে ছাড়া কিচ্ছু বোঝে না,
নেতা সঠিক করুক, ভুল করুক, অন্যায় করুক, ভালো করুক, মন্দ করুক, কিচ্ছু বুঝি না, বস ইজ অলওয়েজ রাইট। তারা ছাড়া যারা সুস্থ মানুষও আওয়ামী লীগ করে, দুর্নীতি, অন্যায়, লুটপাট এগুলো পছন্দ করে না, তারাও কিন্তু এটাতে কিছুটা তো খেপবে। এবার আসেন ঘটনা কি। গতকালকে ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন, যে আলোচনাগুলোতে আওয়ামী লীগের কোমর ভেঙে যাবে, অনেক আওয়ামী লীগ নেতা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, তাদের পরিবারের সাথে কেউ আত্মীয়তা করবে না, ছেলেমেয়ের সাথে কেউ বন্ধুত্ব করবে না, নানান জায়গায় তারা লাঞ্ছনারও শিকার হবে, কারণ তাদের চেহারা জাতি দেখতে যাচ্ছে। কি দেখতে যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলছেন গত 15 বছর যাবৎ দুর্নীতি, অর্থ পাচার, জনস্বার্থ বিরোধী বিভিন্ন নীতি এমনকি বিভিন্ন চুক্তির কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই গত 15 বছরের দুর্নীতি, অর্থ পাচার, জনস্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর, প্রকল্পের নামে যে লুটপাট চলছে, এই সকল কিছু নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা হবে। আর সেই জন্য মানে ডক্টর ইউনূস সাহেব যেটা করেন কি, আগে কাজ করেন, পরে আলোচনা করেন, যাতে সময় পাওয়া না যায়। অলরেডি কমিটি গঠন করা হয়েছে। শ্বেতপত্র হচ্ছে সেটা বাংলাদেশে শুধুমাত্র এমপি মন্ত্রীরা না, যারা ধরনের প্রশাসনের বিভিন্ন সেক্টরে বসেছিলেন বা এই দেশে আইসা অন্যান্য কোনো দেশের এজেন্টরা যদি কোনো রকম অবৈধ সুযোগ সুবিধা নিয়ে থাকে, প্রত্যেকের বায়োডাটা সামনে আসতে যাচ্ছে। কে কি পরিমাণ লাড়াচাড়া করছে, কে কি পরিমাণ আলগা পয়সা কামাইছে, কানাডার বেগমপাড়ার বাড়ি কই থেকে আসলো, দুবাইয়ের বাড়ি কই থেকে আসলো, যুক্তরাষ্ট্রের বাড়িগুলো কই থেকে আসলো, কই থেকে মতির ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে, সবার কিন্তু ভাই আমলনামা প্রস্তুত হচ্ছে, চেহারা সহ সামনে আসবে। তিনি বলছেন যে গত 15 বছর সারা দেশে ঘুষের মহাসমুদ্র ছিল, কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দিন। শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি আপনার দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে বলে স্মরণীয় হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি, আমি এই ব্যাপারে সর্বশক্তি নিয়োজিত করতে যাচ্ছি, অলরেডি করেওছি। তিনি বলছেন আমাদের দায়িত্ব দেশের সব মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কিন্তু ভাই বোন আমরা, বাবা মা আমরা, কেউই কারো শত্রু না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করবো না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবে না, লিঙ্গের কারণে শত্রু মনে করবো না, আমরা সবাই সমান, কেউ কারো উপরে কেউ কারো নিচে, আমরা এটা না। কি এই কমেন্টে যারা লিখছো দেখছো ডক্টর ইউনূস কি বলছে? বিমত হইলেই তো ভাই তোমরা গালাগালি করো, কে ভালো হয়ে যাও। মাসুদ ভালো হয়ে গেছে, কারণ মাসুদের উপর ছাতা নাই। বলো যে ভাই তুই দেশ, এই বেটা এটি বাদ দে, ঠিক আছে? এগুলা বহুত দীক্ষা কিন্তু এই পর্যন্ত টিকা রয়েছে, ঠিক আছে? আর দেখুন ইউনূস সাহেব যে আইন দিছে ঠকে দেবে কিন্তু, হ্যাঁ, সাইবার ক্রাইমে। আচ্ছা, যাই হোক, তো তিনি বলছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্কার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছি, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ গঠনের জন্য সকল প্রকার আর্থিক এবং অন্যান্য সহযোগিতার জন্য তাদের কাছে অনুরোধ করেছি। আর অর্থ ছাড়ের যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা কাজ করব। আগামী লক্ষ্য যেটা আছে সেটা হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ, যেখানে ঘুষ দুর্নীতি থাকবে না, লুটপাটের সুযোগ সুবিধা নাই, আর কোনো সরকার করলে সেটা সিস্টেম অটোমেটিক এটাকে ডিফিট করবে, পরবর্তী সরকার না। বলো না, আমরা প্রথমেই তো বলে নিছি ভিডিওর প্রথমে, যেমন মনে করি আওয়ামী লীগ বিএনপির নামে কইব, বিএনপি আওয়ামী লীগের নামে, আরে কিসের 10 টাকাটা 10,000 বানিয়ে কইব। বাড়ির শ্বেতপত্র প্রকাশ হতে যাচ্ছে, আর ইউ রেডি? আসতেছে কিন্তু নামটা কে কি পরিমাণ কামাইছেন। আমরাও জাতির অপেক্ষায় আছি, রাজনীতি করতে পারি, যে কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি, কিন্তু দলের লুটপাট, অন্যায়, অত্যাচার এগুলো সহ্য করার সুযোগ নেই। যতটুকু বলার সক্ষমতা আছে ততটুকু বলতে হবে নিজের জায়গা থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণটি দিয়েছেন। কেউ বলতে পারেন একটু দেরি করেছেন, হতেও পারে, কিন্তু তিনি যে প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছেন, যে পরিস্থিতি হয়েছে, তার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ধারণা করতে পারি যে তিনি অত্যন্ত টাফ টাইম পার করেছেন। সুতরাং জাতির উদ্দেশ্যে কিছু বলার চাইতে প্রাথমিকভাবে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করাই হয়তো জরুরি ছিল। যাই হোক, তিনি বলেছেন, এবং বহু বছর পর আমরা এমন একটা জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম যেটা আমাদের কাছে একেবারে ভিন্ন লেগেছে। এবং ভিন্ন মানে হচ্ছে আমরা আরেকজনের সাথে চাই বা না চাই আমাদের অবচেতনে তুলনা হয়ে যায়। সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে। গত 15 বছর ধরে বহুবার তার জাতির উদ্দেশ্যে ভাষণ শুনেছি, উনি কী কী বলেছেন, কী কী করেছেন আমাদের একেবারে গেঁথে আছে মনের মধ্যে। তাই যখন ডক্টর ইউনূস কথা বলেন তখন অনিবার্যভাবেই শেখ হাসিনাকেও আমাদের মনে পড়ে। আমরা পছন্দ করি বা না করি, আমাদের ইতিহাসের অংশ তিনি আমাদের যে কোনো রাষ্ট্রীয় আলোচনায় যে কোনো বিষয়ে বারবার ফিরে আসবেন একটা চরমভাবে ঘৃণিত নাম হিসেবে, কিন্তু উনি আসবেন। তিনি সেই যে জায়গায় স্ট্যান্ডার্ড নিয়ে গিয়েছিলেন সেই জায়গার সাথে তুলনা হবেই। এবং এই প্রসঙ্গে একটু অফ টপিক হলেও জানিয়ে রাখি, আমি অধীর আগ্রহে বসে আছি দেখার জন্য ডক্টর ইউনূসের প্রথম সাধারণ যে সাংবাদিক সম্মেলন হবে সেটা কেমন হবে। আমি ধারণা করি তিনি খুব বেশি দেরি করবেন না, এবং সেখানেও আমরা নিশ্চিত থাকতে পারি এক অনিবার্য বৈপরীত্য আমরা দেখব, যেখানে সত্যিকার অর্থে যিনি পাওয়ার হোল্ড করেন তাকে জবাবদিহিতার মুখোমুখি সাংবাদিকরা করছেন। যদি তারা তাদের গত 15 বছর, আমি সাংবাদিকদের কথা বলছি, আমি নিশ্চিত ডক্টর ইউনূস কোনো রকম কোনো প্রশ্ন ফেস করতে দ্বিধা করবেন না, কিন্তু সাংবাদিকরা যদি তাদের সেই 15 বছরের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে আমরা একটা খুব স্পষ্ট, খুব সুন্দর একটা বৈপরীত্য আবারও দেখব। যাই হোক, মূল জায়গাটাতে আসি। এই প্রশ্নটা নিশ্চয়ই আমরা অনেকে করবো, সেটা হচ্ছে কেমন ছিল ভাষণটা, কেমন ভাষণ উনি দিয়েছেন, মূলগত পার্থক্যের জায়গাগুলো কী কী। মানে আমাদেরকে যে কেউ, গতকালই যখন এই ভাষণটা দেওয়া হয়েছে আমরা ফেসবুকে খুব সরাসরি অনেকে লিখে ফেলেছি যে এই রকম ভাষণ আমরা শুনিনি, এবং কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আসলে আমাদের একটা বেঞ্চমার্ক তৈরি করছে। ভবিষ্যতে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবেন, যারা প্রধান দায়িত্ব পালন করবেন, তাদের কাছে এটা একটা বেঞ্চমার্ক তৈরি করেছে, এটা আমিও বিশ্বাস করি। প্রথম যে পার্থক্যটা মোটা দাগে চোখে পড়ে সেটা হচ্ছে টোন। আপনি কীভাবে কথা বলছেন,
আপনি কি চাইছেন, আপনি যা চাইছেন সেটাকে বোঝাতে পারছেন কিনা, এবং আপনি সেটা কিভাবে কমিউনিকেট করার চেষ্টা করছেন। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আর উনি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা যিনি একই রকম দায়িত্বে আছেন, তার আসলে মূল কাজ কি? একটা গণতান্ত্রিক ব্যবস্থাতেও একজন মানুষ যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যান, তিনি আসলে সব মানুষের প্রধানমন্ত্রী হন। তিনি একটা বিশেষ শ্রেণী, গোষ্ঠী, জাতির না, উনি সবার প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টাও সবার প্রধান উপদেষ্টা, যেটা উনি প্রথমেই সালাম জানানোর সময় প্রত্যেকের কথা ধীরে 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 প্রত্যেকে উল্লেখ করে তাদেরকে সালাম জানিয়েছেন। একটা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হচ্ছে কোনো রাষ্ট্রে যদি কোনো বিভক্তিও থেকে থাকে তাকে একত্রে আনা, তাকে অ্যাকোমোডেট করা, সবাইকে একত্র করা। কিন্তু আমরা এর আগে দেখেছিলাম শেখ হাসিনা যখনই তার ভাষণ দিয়েছেন, তিনি কতগুলো শত্রু, মানে এটা লাগেই, আপনি যখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে চান ফর ম্যানুফ্যাকচারিং কনস্ট্যান্ট, মানুষের সম্মতি উৎপাদনের জন্য, পারেন নাই, কিন্তু আপনি চেষ্টা করেছেন কতগুলো থ্রেট, কতগুলো গ্রুপকে আপনি ভিন্ন কিছু হিসেবে দেখিয়ে, তাদেরকে শত্রু হিসেবে দেখিয়ে, দেশের শত্রু হিসেবে প্রমাণিত করে তার বিরুদ্ধে আপনি আপনার যে অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকা সেটাকে জাস্টিফাই করতে চাইছেন। শুধু তার ভাষণের মধ্যে তীব্র বিদ্বেষ থাকতো, ক্ষোভ থাকতো, ঘৃণা থাকতো, কিছুই দেখিনি। ডক্টর ইউনূস যৌক্তিকভাবেই যে রেজিমটা চলে গেছে সে কিভাবে দেশটাকে রেখে গেছে, কারণ আমরা তো একটা মারাত্মক রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই মাফিয়া সরকারটাকে হটিয়েছি। তো কেন হটিয়েছি, কোন কোন ক্ষেত্রে, সেটা আমাদের আর্থিক খাত থেকে শুরু করে আমাদের মানবাধিকার, মত প্রকাশ, দুর্নীতি, সব জায়গায় কিভাবে ক্ষতি করেছে সেটার একটা একেবারে আমি বলবো একাডেমিক ধরনের বর্ণনা করেছেন। এর মধ্যে কোনো ক্ষুব্ধতা, কোনো ঘৃণা এরকম কিছু না। উনি তো শপথ নিয়েছেন অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে উনি কিছু করবেন না। আগের প্রধানমন্ত্রী যখন ছিলেন তিনি যখন কথা বলতেন আমাদের ক্রমাগত মনে হতো, এবং উনি নিজের মুখে উদ্ভট লাগে আমাদের কাছে, একটা লিস্ট কমন সেন্স নয়, উনি বলছেন আমি বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছিলাম, যেটা তার শপথ ভঙ্গ হয়। কিন্তু শি ওয়াজ দ্য স্টেট অ্যাট দ্যাট মোমেন্ট, উনি বলতেই পারেন, তাতে কারো কিছু আসে যায় না। কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমরা দেখলাম যখন উনি বিরোধীদের সম্পর্কেও, আওয়ামী লীগ সম্পর্কেও কথা বলছেন, তিনি খুব স্বাভাবিকভাবে এই রাষ্ট্রের দায়িত্ব যখন নিয়েছেন, কাজ যখন করতে চাইছেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিচার এবং সুশাসন নিশ্চিত করা তার দায়িত্ব, আগে যা যা খারাপ জিনিস হয়েছে সেগুলো রোধ করা দায়িত্ব, তার সাথে দায়ী যারা আছে তাদেরকে শাস্তির আওতায় আনা তার দায়িত্ব, সব কিছু তার দায়িত্ব, উনি সেটা করবেনও। কিন্তু এটা করবেন ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে, কারো প্রতি ক্ষোভ, ঘৃণা, বিরক্তির বহিঃপ্রকাশ বা প্রতিশোধ পরায়ণতার বহিঃপ্রকাশ হিসাবে না। আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি, এই দেশটাকে, দেশের স্ট্রাকচারটা পুরোপুরি ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে গেছে, আওয়ামী লীগ দুর্নীতি দুঃশাসনকে যে জায়গায় নিয়ে গেছে, এই সব কিছু যদি আমরা বিচার না করি তাহলে আমাদের সোসাইটিতে ন্যায় বিচারের কনসেপ্টই আর এক্সিস্ট করবে না। সে কারণেই এটা বিচার হতে হবে, কোনো রকম কোনো প্রতিহিংসা বা সবকিছু সরিয়েই রাখি। আমরা ভবিষ্যতে যদি এগুলো না হয়, ভবিষ্যতে বলবো এই সব কাজ করার পরও এই মানুষগুলোর বিচার হয়নি, তারা একটা স্টেটে আসলে কোনো বিচার ব্যবস্থা, বিচার কাজ করে না। সো এগুলো এনেছেন, এগুলো এনে কি পদক্ষেপ নেবেন সেগুলো বলেছেন, ফাইন। এর মধ্যে আলোচনায় আমরা অনেকে অপেক্ষা করছিলাম, বিশেষ করে নির্বাচন নিয়ে রোড ম্যাপ, তার ক্ষমতায় থাকার সময় কতদিন হবে, আমি এটাই হয়তো সবচেয়ে বেশি আলোচনার জায়গা ছিল, কিন্তু আমি এটাকে খুব বেশি ফোকাস করতে চাই না। যারা বিরোধী রাজনীতির দল আছেন, বিশেষ করে বিএনপি, যারা একটা জেনুইন নির্বাচন হলে অনিবার্যভাবে ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবেন, তাদের মধ্যে হয়তো এক ধরনের প্রত্যাশা ছিল। আমি দেখেছি বিএনপি মহাসচিব এই ব্যাপারটা পাবলিকলি জানিয়েছেন যে একটা রোড ম্যাপ তারা এক্সপেক্ট করছিলেন। যাই হোক, সেটা ডিফারেন্ট আলোচনা। আমার কাছে ওর চাইতেও মনে হয় যে বাকি ইস্যুগুলো তিনি কিভাবে অ্যাড্রেস করেছেন, এবং একজন মানুষ তার সরকারের অধীনে থাকার সময়ও যেসব ভুল হচ্ছে, খারাপ হচ্ছে, সেটা স্বীকৃতি দিচ্ছেন, সেটা মেনে নিচ্ছেন। এই যে আমরা কেউ কথা বলেছি, আদালতে যে ধরনের ঘটনা হয়েছে, কিছু অভিযুক্ত মানুষকে নেওয়ার পর তারপরে কোর্টে মামলা নেওয়ার জন্য এক ধরনের চাপ তৈরি করা, এগুলো ওনার সরকারের দায়িত্বে থাকার সময় হয়েছে। উনি এটাকে স্বীকার করছেন, এবং উনি একজন জেনুইন অভিভাবকের মতো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের বিজয়ের গৌরবটা ম্লান হবে এগুলো করলে, রাইটলি। এবং আমরা একই সাথে এক্সপেক্ট করবো উনি অভিভাবক তুল্য, এবং অভিভাবক তো বটেই, উনি প্রশাসকও, উনি শাসন বিভাগের প্রধান এই মুহূর্তে। সুতরাং এই ব্যাপারে আমাদের জায়গা থেকে কঠোর ব্যবস্থা, কঠোর অবস্থান তিনি নেবেন সেটা চাই। এমনকি তার ক্ষমতায় আসার পর তাকে নানাভাবে ডিস্টার্ব করছেন যারা, এই যে গতকাল আনসাররা করেছেন, তার আগে আরও বিভিন্ন গ্রুপ শুধুমাত্র তাকে নিরুপদ্রবভাবে প্রশাসন চালানোতে বাধা সৃষ্টির জন্য নানা রকম তথাকথিত দাবি দাওয়া নিয়ে রাস্তা দখল করছেন। আজও রিক্সা চালকরা শাহবাগের মোড় অবরোধ করেছিলেন। তিনি তাদের প্রতি অত্যন্ত কম্প্যাশনেট হয়েছেন, চমৎকারভাবে বলেছেন যে 16 বছর মানুষের মধ্যে নানান রকম ক্ষোভ, অভিযোগ, অপ্রাপ্তি, বঞ্চনা জমেছে, এগুলোর সমাধান খুব সহজে করা যাবে না, কিন্তু সরকার আন্তরিক আছে। কিন্তু সরকারকে যদি ঠিকমতো ফাংশন করতে দেওয়া না হয় তাহলে তো আসলে এগুলো ঠিকঠাক মতো তিনি করতে পারবেন না। উনি সময় চেয়েছেন এবং তাদের দাবি দাওয়া জানিয়ে যেতে বলেছেন। ভয়ঙ্কর রকম হুমকি দেয়া, মানে ধরে আমরা এই জায়গায় শেখ হাসিনা আছেন, তিনি কিভাবে এটাকে ডিল করতেন আমরা বুঝতে পারি না, কিভাবে এটা করছে, কারা করছে, উনি দেখে নেবেন, এই করবেন, সেই করবেন, হুমকি শুনতাম আমরা, কিন্তু না, উনি তাই করেছেন। তবে আমরা আবারও নাগরিকদের জায়গা থেকে বলতে চাই, এই জিনিসগুলোর ব্যাপারে সরকারকে আরেকটু কঠোর অবস্থান নিতে হবে। কঠোর হওয়ার মানে এই না যে তাদেরকে ডিসঅন করছেন, এরাও রাষ্ট্রের নাগরিক, তাদের যদি কোনো অভাব অভিযোগ জেনুইনলি থাকে, সেটা যদি যৌক্তিক হয়, সেটার জন্য সময়ের সাথে ধাপে ধাপে নিশ্চয়ই তিনি ব্যবস্থা নেবেন। খুবই চমৎকারভাবে তিনি এগুলো বছর সময় চেয়েছেন, ধৈর্য চেয়েছেন, বন্যার্তদের জন্য কিভাবে কাজ হচ্ছে, এবং আমি মনে করি যে সেটাও খুব চমৎকারভাবে উনি ব্যালেন্স করছেন, তিনি সেটা করার চেষ্টা করছেন। আমি তার সময়টা, যেটা নির্বাচনের সময়, সেটা শেষে আসবো, তিনি মানুষকে ইউনিফাই করার চেষ্টা করছেন। মানে একটা সাবহেডিং এরকম আছে, আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। ইউনূস বলছেন, ডক্টর ইউনূস, আপনারা দেখছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে, রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের রূপান্তর হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়ন দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। এখানে
শিক্ষা খাতকে কীভাবে পঙ্গু করেছে, ব্যাংকিং শেয়ার খাত, জনগণ নির্যাতন কিছু করেছে, কিন্তু সেই জায়গায় এসে তখন তিনি বলছেন কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণ এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই সংকল্প পূরণে, স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের লক্ষ্য একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা এক পরিবার। তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে যখন দেখা করেছেন, কথা বলেছেন, ঠিক এই কথাটা বলেছেন, আমাদের এক লক্ষ্য কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে, সেই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। চমৎকার। আমাদের জাতিকে একত্রিত হতে হবে, একতাবদ্ধ হতে হবে, কারণ গত 15 বছর জাতিকে বিভক্তির মাধ্যমে শাসন করার চেষ্টা করা হয়েছিল। যে হত্যা হয়েছে সেটার জন্য তদন্ত এবং স্মৃতি ফাউন্ডেশন হবে, এখানে জাতিসংঘের যে নেতৃত্বের দল এসছে তাদের কথা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কীভাবে আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করছে সেগুলোর কথা আছে চমৎকারভাবে। বিভিন্ন খাতে সংস্কার কীভাবে করবেন, ব্যাংক, বিশেষ করে আর্থিক খাতে এবং ব্যাংকিং খাতে সংস্কারের জন্য শেয়ার বাজার, বিচার বিভাগকে কীভাবে সংস্কার করবেন সেই সবগুলো কথাবার্তা বলা হয়েছে। গুম খুন যেসব ঘটনা ঘটেছে সেগুলো, অর্থ পাচার, প্রতিটা ইস্যু ধরে উনি কথা বলেছেন। পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে কী হবে সেটার কথা বলেছেন। তবে একটা জিনিস সম্ভবত এই সরকারকে আমি হয়তো আলাদাভাবে কথা বলবো, সেটা হচ্ছে বিদেশের সাথে স্বাক্ষরিত চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো নিয়ে। বিশেষ করে এখানে নিশ্চিতভাবেই ওনার এই স্পিচে সেটা আসার কথা না, কিন্তু জেনারেলি হয়তো থাকতে পারতো যে কোনো দেশের সাথে হোক না কেন, সেটা ভারত বা অন্য কোনো, এটা উনি উল্লেখ করা দরকার। জেনারেলি যদি এরকম একটা বক্তব্য থাকে বা সরকারের দিক থেকে আমরা এটা হয়তো ভবিষ্যতে এক্সপেক্ট করবো, দেখতে চাইবো যে আমাদের স্বাক্ষরিত চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো আমরা পুনর্মূল্যায়ন করবো, এটারও দরকার আছে। এবার যেটি নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত হবে, সেখানে তিনি বলছেন কখন আমাদের সরকার বিদায় নেবে এর জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা দায়িত্ব গ্রহণ করেছি, আমাদের সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। কখন নির্বাচন হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত না, দেশবাসীকে ঠিক করতে হবে কখন আপনারা আমাদের ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। তারপর অনেক কিছু করার পর কীভাবে নির্বাচন কমিশন সংস্কার করে সব বলছেন। তিনি বলছেন আমরা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কাজ শুরু করেছি, দেশবাসীকে অনুরোধ করবো একটা আলোচনা শুরু করার জন্য আমরা সর্বনিম্ন কী কাজ সম্পন্ন করে যাব, কী কাজ মোটামুটি করে গেলে হবে। এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। একটা জায়গায় উনি বলছেন আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেব না। আসলে বাংলাদেশের এই সরকারটা কতদিন থাকবে এবং এই নির্বাচনটা কি হবে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যে আমরা সংস্কারের কথা বলছি, আমি অনেক জায়গায় বলেছি, আবারও বলতে চাই, এই সরকারটা কিন্তু ম্যান্ডেট আছে, এটা নির্বাচিত না, কিন্তু এটা একটা ম্যান্ডেট প্রাপ্ত সরকার। নির্বাচিত না হলেই ম্যান্ডেটহীন সরকার হয় না, এরকম একটা সর্বসাধারণ অংশগ্রহণের গণঅভ্যুত্থানের মুখে যে সরকার গঠিত তার ম্যান্ডেট আছে। সুতরাং সেই সরকার কিছু সংস্কার করবে, কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করবে, এই ম্যান্ডেট তার আছে। কিন্তু অত্যন্ত বিচক্ষণ একজন মানুষের মতো ডক্টর ইউনূসও মনে করেন এই ম্যান্ডেটটা আসলে থাকলেও সেটা সোসাইটিতে বিভিন্ন রকম মানুষের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হতে হবে কী ধরনের সংস্কার হতে হবে, কী ধরনের সংস্কার আমরা চাই এবং সেটার জন্য কত সময় লাগবে। সুতরাং আমরা ধারণা করি এই আলাপ আলোচনাটা এবার আমাদের ধীরে সুস্থে শুরু করতে হবে। তাদের সরকারটা আরেকটু স্টেবল হওয়ার পরে এই আলোচনাটা করতে হবে, কারণ আমরা কতটুকু সংস্কার চাই, কী সংস্কার চাই সেটা যদি নির্ধারিত হয়, সেটা করতে কতদিন লাগবে সেটা নির্ধারিত হবে এবং সেটার পরই আসলে নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্তে আসা যাবে এবং এটা অবশ্যই একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সুতরাং নির্বাচনের রোডম্যাপ যেটা বিএনপি চেয়েছে, আমার কাছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইটস টু আর্লি। আমরা যতদূর জানি সেপ্টেম্বরে তিনি রাজনৈতিক দলগুলোর সাথেও প্রাথমিক সৌজন্যের পর যেটা বসবেন সেখানে এইসব ব্যাপারে হয়তো কথা আসবে এবং আমাদেরকেও নাগরিকদেরকেও এই আলাপটা আস্তে আস্তে শুরু করতে হবে যে আমরা আসলে এই সরকারের কাছ থেকে কোন কোন জায়গায় কী ধরনের সংস্কার আশা করি, সেটা আমাদের এই সরকারের মেয়াদ বোঝাতে চাই। এবং আমি সত্যিই বিশ্বাস করি ডক্টর ইউনূস যেটা বলছেন, জনগণের ইচ্ছার বাইরে গায়ের জোরে গদি দখল করে ক্ষমতা দখল করে থেকে যাওয়ার কোনো ইচ্ছা তার সরকারের নেই। উনি যখন দেশে ফিরেছিলেন তখন একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কোনো রকম কোনো অর্জন আসলে সেই অর্থে নেই, কিন্তু অর্জনটা যদি এই হতে পারে যে উনি কিছু করে যেতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের জাতি, ওনার ব্যক্তিগতভাবে উনি সারা পৃথিবীতে যা অর্জন করেছেন সেটা অনেক কিছু, কিন্তু জাতির জন্য কিছু করতে চান বলে উনি দায়িত্ব নিয়েছেন। এবং একটা জায়গায় উনি বলেছেন যে দুর্নীতির ব্যাপারে সেটা যদি মোটামুটিও একটা কিছু করে যেতে পারেন সেটাও অনেক বড় কাজ হবে। সো এই চ্যালেঞ্জ নিয়ে তিনি এসছেন, তিনি যদি সেই চ্যালেঞ্জ ফিল করেন যে পেরে উঠছেন না বা কেউ যদি আমরা যদি মনে করি যে না এবার নির্বাচনের মাধ্যমে যেতে হবে, উনি গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চাইবেন বলে মনে হয় না। কিন্তু আমরাই আসলে সিদ্ধান্ত নিতে হবে, এটাই হলো সেই জায়গা। বটম লাইন, একজন রাষ্ট্রনায়ক, একজন রাষ্ট্রের সরকার প্রধান, একজন জনগণের অভিভাবক তুল্য মানুষ কিভাবে একটা জাতিকে একত্র করতে হয়, কিভাবে একটা জাতিকে একত্র করে তার জার্নি এগিয়ে নিতে হয়, সমাজে ঘৃণা বিদ্বেষ না ছড়িয়ে সমাজে ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে কিভাবে সবাইকে একত্র করতে হয়, তার একটা অসাধারণ প্রদর্শনী। অনেকে আবার একটু আগের প্রধানমন্ত্রীকে খোঁচা দিচ্ছেন তার টোন নিয়ে, এগুলো আসলে আসেই আমার মনে আসার কথা। তিনি শুরু করতেন তার ব্যক্তিগত অনেক কথা দিয়ে, তার নানা রকম ইমোশনালি মানুষকে এক ধরনের অ্যাটাচ করার চেষ্টা করতেন, যদিও সেসব দিয়ে মানুষ অ্যাটাচড না হয়ে মানুষ এগুলোকে আরও বিদ্রুপের চোখে, খারাপ চোখেই দেখতো। তো সেই তুলনাটা অনিবার্যভাবেই আসে, ভবিষ্যতেও আসবে। শেষ কথা হচ্ছে আসলে অনেক র্যাডিক্যাল কিছু না, ডক্টর ইউনূস যেভাবে কথা বলেছেন, একটা গণতান্ত্রিক সমাজে একজন শাসন বিভাগের প্রধান, সেটা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, মোটা দাগে এভাবেই কথা বলার কথা ছিল। কিন্তু আমরা এমন একজনের পাল্লায় পড়েছিলাম বহু বছর, সেইটার পর না আমরা ভুলতে বসেছিলাম আসলে এগুলো কেমন হওয়ার কথা ছিল। ফলে এই ডিফারেন্সটা এখন আকাশ পাতাল মনে হয়।
আর যেটা বলছিলাম, সামনের একটা সংবাদ সম্মেলন নিশ্চয়ই হবে, সেদিন আমরা আরও। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।